কৌস্তবকে তুলে নাটকীয়ভাবে ভোরবেলা জেলে পুরে দিলেন, আর সেই দিনে তার বেল হয়ে গেল। প্রতিটা মিডিয়ায়, পত্রপত্রিকায়, প্রথম সারির মিডিয়ায় কালারফুল ছবি কৌস্তবকে নিয়ে আসলো, টিভি চ্যানেলগুলো প্রাইম টাইমে কৌস্তবকে নিয়ে করলো। মানে নৌশাদের যে প্রত্যাবর্তন, এতদিন সে শাস্তি ভোগ করছিল বা এতদিন সে কষ্ট ছিল, জেলে ছিল, তার মুক্তির খবরটা যে মানুষ জানবে, সেটা নিয়ে চর্চা হবে, সেটাকে চাপিয়ে দেওয়ার জন্য কোথাও না কোথাও এই ঘটনাটা মনে হয় ঘটানো হলো। লাইমলাইটটা, ফোকাসটা নৌশাদের মুখ থেকে কেড়ে নিয়ে কৌস্তবকে পরিচয় করে দেওয়া হলো, হাইলাইট করে দেওয়া হলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবিটিভি। আমরা আমাদের মধ্যে পেয়েছি ইমতিয়াজ আহমেদ মোল্লাকে। আসসালামু আলাইকুম। ইমতিয়াজ সাহেব, আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী 42 দিন জেল খেটে বেরোনোর পরে যেভাবে মানুষ উৎসবের সঙ্গে মেজাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে সংবর্ধিত করে তার বাড়িতে তুলে দেবে, ঠিক সেই ভোর রাতে কৌস্তব বাগচি, আমরা এর আগেই শুনেছি জাস্ট আইনজীবী হিসাবে, সেই কৌস্তব বাগচির ভোরবেলা তার বাড়িতে চলে গেল পুলিশ, কোর্টে প্রডিউস হলো, সে জামিন পেয়ে গেল। কিন্তু একজন বিধায়ক, জনপ্রতিনিধি, সারা রাজ্যের মানুষ যাকে জানে, সে 42 দিন জেল কেটে একদিক থেকে বেরোচ্ছে, আর একজন আছে কৌস্তব বাগচি, কোনো বড় লিডার নয়, সে গেল আর বেল পেয়ে গেল। কি বলবেন এই বিষয় নিয়ে? এটা কেন? কি চক্রান্ত, না এটাকে নিয়ে একটা অন্য কিছু ভাবছি? কি বলবেন আপনি? আসলে এটা আমার মনে হয় না, মানসিকতার ব্যাপার। নওশাদ সিদ্দিকী পিছিয়ে পড়া জাতির একটি প্রতিনিধি। উচ্চবর্ণের মানুষের কাছে এখনো এরা যে সমান অধিকার রাখে, নাগরিক হিসাবে মর্যাদা সমান, এটা মনে হয় এখনো উচ্চবর্ণের মানুষরা অভ্যস্ত হয়নি। আপনি দেখুন, নওশাদ সিদ্দিকী দিনের পর দিন কোর্টে প্রডিউস হচ্ছে, কখনো বাংশাল কোর্ট, কখনো বারাইপুর কোর্ট, বিভিন্ন থানা তাকে বুক করেছে, তারা বলছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তাদের ইনভেস্টিগেশনের জন্য টাইম চাই, কিন্তু ডেটের পর ডেট নিয়েছে, একটা অপরাধ তার বাংশাল কোর্টে, বারাইপুরে কোথাও কেউ করতে পারেনি। অতএব এই চিত্রটা সকলের কাছে মিডিয়ার মাধ্যমে পরিচিত। যখন তারা হাইকোর্টে গেল আশা নিয়ে বিচার পাবে বলে, সেখানে তারা যখন অ্যাপ্লাই করলো, তখন কিন্তু কোনো তাড়াহুড়ো থাকলো না। এই যে মানুষটি, এতগুলো মানুষ, 88 জন মানুষ এতদিন জেল কাটছে, ওই পিটিশনটা জমার পাওয়ার পর 5 দিন সময় নেওয়া হলো, ডেট দেওয়া হলো শোনার জন্য। 5 দিন পর শুনবো, কোনো তাড়াহুড়ো ছিল না। 5 দিন পর যখন শুনলেন, পুরো চিত্র পরিষ্কার যে কোনো আদালতে কোনো তথ্য প্রমাণ ওদের বিরুদ্ধে অপরাধমূলক কোনো প্রমাণ তাদেরকে পেশ করা যায়নি। এইটা মানে পরিষ্কার যে সবাই বুঝছে এরা নির্দোষ, কোনো প্রমাণ এদের নেই, অথবা এরা জেল খাটছে। সেই 5 দিন পর যখন 22 তারিখে কেসটা উঠলো, তখন জজ সাহেব খালি বললেন যে একটা প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে একটি অনুমতি নিয়ে করা হয়েছে, তার কেন্দ্র করে 88 জনকে কেন গ্রেফতার করা হলো, এটা একটা যেমন প্রশ্ন তুললেন। আবার বললেন যে নৌশাদের আচরণ সংযত হওয়া উচিত ছিল, কেন নিয়ন্ত্রণে রাখতে পারলো না, একটা কোশ্চেন মার্ক ছুড়ে দেওয়া হলো। কিন্তু তারপরে জজ সাহেব বলে দিলেন, ঠিক আছে 1 তারিখে শুনবো। 22 তারিখের পর 1 তারিখ, ফেব্রুয়ারি মাসে যেহেতু 28 দিনে শেষ, 7 দিন পর শুনবো। এই 7 দিনটা কেন নিলেন আমার মাথায় ঢুকলো না। যখন উনি জজ সাহেব, উনি অনেক বিচক্ষণ মানুষ, উনি দেখছেন লোয়ার কোর্টে কেউ কোথাও একটা অপরাধ তাকে দেওয়া হয়নি, তারা তো অনেক বিচার করেন, তারা বুঝতেই পারছেন এটা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে। তাহলে তিনি কেন তৎক্ষণাৎ একটা বেল দিলেন না বা পরের দিন ডাকলেন না কৌস্তবকে? সঙ্গে সঙ্গে পিটিশন নেওয়ার পর কিছু ভাবতে হলো না, শুনতে হলো না, বুঝতে হলো না, বেল সাইন হয়ে গেল। নৌশাদ যখন পিটিশন করলো হাইকোর্টে, তাকে 5 দিন পর ডেট দেওয়া হলো, 5 দিন পর ডেট দিয়ে আবার 7 দিনের তারিখ দেওয়া হলো, সবাইকে ডাকা হবে। এবং 7 দিন পরেও যখন কোনো প্রমাণ দিতে পারলো না, তারপরেও 1 দিন দিলেন। তার মানে নৌশাদ জেল খাটে খাটুক, এরা জেলে থাকলে কিছু যায় আসে না, এদের মানবাধিকার, এদের আত্মসম্মান, এদের মর্যাদা, এমএলএ হয়ে যাক আর এমপি হয়ে যাক, এরা কিন্তু উচ্চবর্ণের মানুষের কাছে ওই দলিত বা দাস এই নজরে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, কোথাও না কোথাও মানসিকতার অভাব আছে। নাহলে কৌস্তবকে কে চেনে, ওর কি অ্যাক্টিভিটি, কি ধার্মিক, কি সোশ্যাল, কি পলিটিক্যাল, কি ওর একটা অ্যাডভোকেট, তাহলে ও শুধু পরিচয় একটা হাইকোর্টের অ্যাডভোকেট। কোনো কিছু বিবেচনা না করে প্রথমে ওনাকে বেল দেওয়া হলো যে কেস চললে চলবে। তাহলে নৌশাদের ক্ষেত্রেও তৎক্ষণাৎ বেল দেওয়া যেত যে এ তো কোনো দাগি ক্রিমিনাল নয়, আপনার কেস চলুক, তদন্ত চলুক, আপনি তথ্য প্রমাণ নিয়ে আসুন, কিন্তু এতদিন এই লোকটা জেল খাটছে, একে আমি ইমিডিয়েট বেল দিচ্ছি, আগে বাড়ি ফিরে যাক। এটা হলো না, এটা সত্যি দুঃখজনক। বিধানসভার বিধায়ক, তার বারবার আবেদন করা হয়েছে যে বিধানসভা চলছে, সে তো পালিয়ে কোথাও যাবে না। এটাই দুঃখজনক। লোয়ার কোর্ট যা করছিল, টাইম নিচ্ছিল, হাইকোর্টও টাইম নিল। হাইকোর্ট প্রথমে 5 দিনের টাইম নিল, ডেট দিল শুনবো বলে, আর শুনে আরও 7 দিনের দিল, তারপরে আরও 1 দিন দিল। তার মানে 8, 5, 13 দিন তো হাইকোর্টও বিচার দিতে দেরি করলো। আইনের ভাষায় একটা কথা আছে, জাস্টিস ইজ ডিলেড মিন জাস্টিস ইজ ডিনাইড।
মানে যদি বিচার দিতে তুমি দেরি করো তাহলে বিচার তুমি অস্বীকার করছো। এক্ষেত্রে নৌশাদের ক্ষেত্রে তাই হয়েছে, ওর বিচার পেতে অনেক সময় লেগেছে, ও শাস্তি তো ভোগ করলো। এই যে 42 দিন জেল খাটলো, কিসের জেল খাটলো, কি অপরাধে জেল খাটলো? বিনা অপরাধে জেল খাটলো, এর ক্ষতিপূরণ কি দেবে? এর বিরুদ্ধে যে ওই সরকারি অফিসার বা যে পুলিশরা ইনভেস্টিগেশন করেছে, কেস ফাইল করেছে, সাজিয়েছে, তাদের প্রত্যেককে শোকজ করে সাসপেন্ড করা উচিত। যে কিসের ভিত্তিতে প্রমাণ ছাড়া এতদিন তোমরা ওকে আটকে রাখলে, ওর বেলের অপোজ করছিলে, ওকে ছাড়তে বাধা দিচ্ছিলে, কেন বাধা দিচ্ছিলে? এদের কোশ্চেন করা উচিত। একটা স্বাধীন নাগরিকের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, তার জীবন, তার পরিবার, তার স্বাভাবিক জীবনযাত্রা, তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। একটা এমএলএর সঙ্গে যদি এই ব্যবহার হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় বিচার পাবে? কোথাও না কোথাও এটা বঞ্চনার একটা ছবি উঠে। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারতো এই রাজ্যে, কারণ নওশাদের পরিবার, তাদের যে পরিচিতি আছে, তারা যদি রাস্তায় নেমে যেত তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর সমস্যা দেখা দিত এই রাজ্যে। তাহলে একটা দুর্ঘটনার দিকে কি আগে নিয়ে যাওয়া হচ্ছিল না? এই যে লোয়ার কোর্ট বলুন বা পুলিশের বলুন, এই বিচার ব্যবস্থা কি মনে হয় আপনার? দেখুন, এক্ষেত্রে আমি তার পরিবারের লোকদের, তার দলের লোকদের আমি সাধুবাদ জানাবো। তারা প্রচণ্ড ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং বারে বারে আইনের প্রতি আস্থা আছে। একটাই কথা বলে গেছেন, আমরা অপরাধী নয়, আমরা কোনো ঘুষ কেলেঙ্কারি নিই না, আমরা কোনো চাকরি দেওয়ার জন্য ঘুষ খাই না, আমরা কোনো অবৈধ কাজে লিপ্ত থাকি না, আমরা বিচার পাবোই, আইনের প্রতি আস্থা আছে, আদালতের প্রতি আস্থা আছে। এটা তাদের মহত্ব, তারা করেছে। কিন্তু এই বঞ্চনার কিন্তু হৃদয়ের গভীরে একটা আঘাত, একটা চোট, একটা দাগ, একটা ক্ষতস্থান রয়ে গেছে। সেইটা যে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আমরা সমমর্যাদা পাবো না, আমরা বিচার সহজে পাবো না। এই যে আঘাত, এই যে সমাজে বিভাজন, এইটা মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্রের কারণে এটা হয়েছে। কিন্তু আদালতের সামনে বারে বারে কেসগুলো এসছে, আদালত তো বেল দিতে পারতো। আদালতও কিন্তু সম পরিমাণ ওই একই রোল প্লে করেছে। একটা বৃহত্তর সমাজকে আঘাত দেওয়া হয়েছে যে তারা সমান অধিকার রাখে না এবং তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কৌস্তবের বিষয় আপনি যেটা বলছিলেন, কৌস্তবের ঘটনা হঠাৎ ঘটলো এবং একটা পচা গলা পেন্ডিং পুরনো কেস, যে বিষয়টা কেউ জানে না, হঠাৎ কৌস্তবের বিষয়টা ছিল জাস্ট একটা বই, দীপক ঘোষের একটা পুরানো বই, সেই বইটা, হ্যাঁ, সেই কেউ জানেই না, মুখ্যমন্ত্রী জোর করে তুলে দিলেন মানুষের হাতে। এখন চর্চায় নেই। সেই কেসটা নিয়ে কৌস্তব নাটকীয়ভাবে মুখ্যমন্ত্রীর মানহানির চেষ্টা করলো, অ্যাকচুয়ালি কালিপালিপ্ত করার চেষ্টা করলো আবার ইঙ্গিতে, তার ইন্টেনশন সেটাই ছিল। এবং সেই কারণে মুখ্যমন্ত্রী আবার ভোরবেলা তাকে গ্রেপ্তার করলেন। এই বিষয়ে মানহানির কেস হতে পারতো, ওই বই যদি আপত্তি করা হয়, ওই বইকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারতো। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ওইগুলো কিছু করেনি, বই দিব্যি চলছে। কৌস্তবকে তুলে নাটকীয়ভাবে ভোরবেলা জেলে পুরে দিলেন, আর সেই দিনে, একই দিনে তার বেল হয়ে গেল। কিন্তু প্রতিটা মিডিয়ায়, পত্রপত্রিকায়, প্রথম সারির মিডিয়ায় কালারফুল ছবি কৌস্তবকে নিয়ে আসলো, টিভি চ্যানেলগুলো প্রাইম টাইমে কৌস্তবকে নিয়ে করলো। মানে নৌশাদের যে প্রত্যাবর্তন, এতদিন সে শাস্তি ভোগ করছিল বা এতদিন সে কষ্ট ছিল, জেলে ছিল, তার মুক্তির খবরটা যে মানুষ জানবে, সেটা নিয়ে চর্চা হবে, সেটাকে চাপিয়ে দেওয়ার জন্য কোথাও না কোথাও এই ঘটনাটা মনে হয় ঘটানো হলো। লাইমলাইটটা, ফোকাসটা নৌশাদের মুখ থেকে কেড়ে নিয়ে কৌস্তবকে পরিচয় করে দেওয়া হলো, হাইলাইট করে দেওয়া হলো। এটা কি কৌশল মাথায় ঢুকলো না। রাতারাতি সে জেলও গেল আর বেলও গেল। এখানে পুলিশ তার কাস্টাডি চাইলো না, এখানে জাজ সাহেব তাকে কাস্টাডি দিল না, তার ইনভেস্টিগেশনের জন্য পিসি হলো না। আরে কি বই, কেন বই, তার তো তদন্ত হওয়া উচিত, ঠিক আছে? আর সেই তদন্তের সত্য উদ্ঘাটন হওয়া পর্যন্ত 2-4-10 দিন তো কৌস্তব জেলে থাকতেই পারতো। তুলে নিল, জেল দিল, সেটা হই 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 সারাদিন। কৌস্তব কিছু নিম্নমানের কথা, মানে যেটা পার্সোনাল অ্যাটাক বলে, রাজনীতির ময়দানে আমরা কারো ব্যক্তিগত চরিত্র হনন সাধারণত করি না, সেরকম একটা জঘন্য কাজ করেছে। আমি জানি না শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনে কি আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে টানা ছেড়া করা পছন্দ করি না এবং করা উচিত না। মানুষের অনেক ইতিহাস থাকতে পারে, তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু ওই কৌস্তব অ্যাকচুয়ালি ওই ওনার ব্যক্তিগত জীবন নিয়ে চরিত্র হননের চেষ্টা করেছে। আর সেই লোকটাকে হিরো বানিয়ে সমাজে পেশ করা হচ্ছে, তার ফোকাস, তার ইন্টারভিউ, তার পত্রপত্রিকায় ফ্রন্ট পেজে যেন মনে হচ্ছে মহা একটা বিপ্লব করে এসছে, সে ন্যাড়া হয়েছে, সেটাও ফ্রন্ট পেজে ছবি আসছে, সেইটার উপরে স্টোরি হচ্ছে। আসলে এটা নৌশাদকে ধামাচাপা দেওয়ার জন্য, ফোকাস যাতে না পায়, যেই জন্য তাকে 2 দিন আরও টানা হেঁচড়া করে জেলে আটকে রাখা হয়েছিল। মাঝখানে কৌস্তবকে ঢুকিয়ে দিয়ে লাইমলাইটটাকে, ফোকাসটাকে ওকে হিরো বানানো হলো। এটাই আমার তো মনে হলো। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের মধ্যে ছিলেন বিএনপির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ মোল্লা। এতক্ষণ আমাদের এনবিটিভিতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।